আসসালামু আলাইকুম। ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন হচ্ছে এরকম একটা কোশ্চেন টাইপ যেটা ছাড়া আসলে কখনোই এক্সাম হয় না। এক্সাম আপনি যত তারিখেই দেন, যেই মাসেই দেন না কেন, আপনার এক্সামে ন্যূনতম 3টা হলেও ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন অবশ্যই আসবে। এবং আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা যেতে পারে যে আপনার 10টার বেশিও ট্রু ফলস নট গিভেন চলে আসতে পারে। যেরকম আমরা এখন যে টেস্টটা থেকে সলভ করব, এখানে অনেকগুলো ট্রু ফলস নট গিভেন আসছে। প্যাসেজ 1ও আসছে, 2তেও আসছে এবং কি 3তেও আসছে। সো আপনি যদি জাস্ট এই একটা কোশ্চেন টাইপ খুব ভালো করে যেতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার ভাগ্য ভালো থাকে যদি এক্সামে আসে আর কি, তাহলে আপনি লাইক 4 ভাগের 1 ভাগ আনসার শুধু এটা দিয়ে করতে পারবেন। সো চলেন আমরা হচ্ছে ট্রু ফলস নট গিভেনের একদম প্রপার একটা ওয়ে, অনেক তো হচ্ছে আপনার টিপস এবং ট্রিক্স শিখছেন, সো এগুলো বাদ দিয়ে অ্যাকচুয়ালি কীভাবে সলভ করতে হয়, কীভাবে এই কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করতে হয়, চলেন সেটা শেখা যাক। সো দেখেন, ট্রু ফলস নট গিভেন করতে হলে আমাদেরকে আগে এটা শর্তটা জানতে হবে যে একটা স্টেটমেন্ট কখন ট্রু, কখন ফলস এবং কখন নট গিভেন হয়। সো একটা স্টেটমেন্ট ট্রু হবে যখন আপনার স্টেটমেন্টটা প্যাসেজের যে ইনফরমেশন আছে সেটার সাথে অ্যাগ্রি করতেছে তখন। সো অ্যাগ্রি করা মানে কি, লাইক আপনি হচ্ছে একটা ফ্লো চিন্তা করেন, ধরেন একটা বাতাস বা একটা পানি যেটাই হোক একদিকে ফ্লো হচ্ছে, হ্যাঁ, প্যাসেজে। এখন আপনার প্যাসেজে যেদিকে ফ্লো হচ্ছে তথ্যটা, আপনার প্রশ্নে যদি তথ্যটার ফ্লো ওই দিকেই থাকে, অবশ্যই আপনার হচ্ছে ওয়ার্ডগুলো ভিন্ন থাকতে পারে, সেটা ম্যাটার করতেছে না। জাস্ট আপনার প্যাসেজে যা বলছে, প্রশ্নে যদি একই ধরনের কথা বলে তাহলেই আপনার এটা অ্যাগ্রি করা মিন করবে এবং আপনার আনসারটা তখন ট্রু হবে। ফলস কখন হবে, যখন আপনার প্যাসেজের সাথে আপনার কোশ্চেনটা কন্ট্রাডিক্ট করবে বা সাংঘর্ষিক বা এর কি বিপরীত ধর্মিতা। কন্ট্রাডিক্টের মানে আরেকটা কি হয়, বিপরীত ধর্মিতা প্রদর্শন করা। ধরেন একটা তথ্য এদিকে যাচ্ছে প্যাসেজে, আরেকটা তথ্য এইদিকে যাচ্ছে, অথবা এই দিকে যাচ্ছে, অথবা এই দিকে যাচ্ছে, ঠিক আছে। মেইন কোনটা, এই যে এদিকেরটা, ডানেরটা। ধরেন প্রশ্নে তাহলে বামে বলা আছে, প্রশ্নের নিচের দিকে বলা আছে, প্রশ্ন উপরের দিকে বলা আছে, যে কোনো সিচুয়েশনে হোক সেটা যদি ডান দিকে না হয়, আর যেদিকেই হোক না কেন সব কিছুই কি আপনার ফলসের ক্যাটাগরিতে পড়বে। আর লাইক হচ্ছে তথ্যের ফ্লোই যদি কোনো না থাকে, আপনার প্রশ্নে যা বলছে প্যাসেজে যদি এইটা কোনো নাই থাকে, তাহলেই আপনারা দিব নট গিভেন। তো এই জিনিসটা খুবই সিম্পল একটা ওয়েতে আমরা করব, এবং আপনি এই প্রসেসটা যেই কোনো ক্যামব্রিজে আপনি হচ্ছে যে কোনো টেস্ট দেন, আপনি যে কোনো মক টেস্ট দেন, যে কোনো প্যাসেজে আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন। তো চলেন অনেকগুলো ট্রু ফলস নট গিভেন করবো আজকে। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং আশা করি ভিডিও শেষে আপনার মাথার মধ্যে আমি যে প্রসেসটাতে করতেছি সেটা একদম ইমপ্রিন্ট হয়ে যাবে এবং আপনি আর কখনোই সেটা ভুলবেন না। সো ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত একটা লাইক, কমেন্ট এবং হচ্ছে শেয়ার করে চলে যান। ওকে, ফার্স্ট 5 নাম্বারে এখানে কী বলতেছে, লার্জেস্ট এমপ্লয়মেন্ট ফিগার্স ইন দ্য ওয়ার্ল্ড আর ফাউন্ড ইন দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এটাকে আমি টেস্ট 3 থেকে করতেছি। তো এখানে বলছে সবথেকে বড় এমপ্লয়মেন্ট ফিগারটা কোথায়, ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে হয়। এখন আমাকে ডিরেক্টলি এটাই লাগবে যে আসলে সবথেকে বড় কিনা, নাকি এর থেকে বড় কেউ আছে। যদি দেখি যে না এটা সবথেকে বড় না, এর থেকে বড় কেউ আছে, তাহলে এটা আবার আমাদেরকে ট্রু ফলস দিতে হবে। আর এটা সবথেকে বড় নাকি এটার থেকে বড় এমপ্লয়ি সেক্টর বা কাজের ক্ষেত্র আরও আছে, তাহলে আমাদেরকে কী দিতে হবে, আমাদেরকে দিতে হবে হচ্ছে ফলস। আর এর থেকে বড় আছে নাকি এটি সব থেকে বড়, কিছুই বলা নেই, এরকম কোনো কিছুই মেনশন নেই, তখন দিতে হবে নট গিভেন। তো চলেন আমরা হচ্ছে এখন প্যাসেজে যাই। এখন আমি ডিরেক্ট একটা প্যারাগ্রাফে চলে যাবো, তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া আপনি এখানে ওই প্যারাগ্রাফেই যাচ্ছেন, এটার পিছনে একটা কারণ আছে, ঠিক আছে। আপনাদের এই ভিডিওটার আগে এখান থেকে হচ্ছে আপনার এই লিস্ট অফ হেডিংয়ের ভিডিওটা যাবে। তো এই লিস্ট অফ হেডিং করতে যেয়ে সম্ভবত বি নাম্বার প্যারাগ্রাফে আমি এটার মেনশন পাইছিলাম, অথবা সি নাম্বার প্যারাগ্রাফে, দাঁড়ান কোথায় যেন ছিল, হ্যাঁ এখানে। আমি যখন সি নাম্বার প্যারাগ্রাফের জন্য লিস্ট অফ হেডিং করতেছিলাম তখন আমি কথাটা এখানে পাইছিলাম, দ্যাটস ওয়াই আমি ডিরেক্টলি হচ্ছে সি নাম্বার প্যারাগ্রাফে চলে আসছি। ওকে, এখানে একটু লক্ষ্য করেন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইজ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অন ভ্যারাইটি ইকোনমিক্স মেজর। ওকে, সো এখানে হচ্ছে এটাকে সব থেকে বড় বলতে আমাদের লাগবে কি, যে এটা সব থেকে বড় এমপ্লয়ি সেক্টর কিনা, রাইট। এইখানে দেখেন, দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট এমপ্লয়ার উইথ অলমোস্ট 130 মিলিয়ন জবস অ্যান্ড অলমোস্ট 7% অফ অল এমপ্লয়িজ। তো দেখেন এখানে কি এটাকে সব থেকে বড় কাজের যোগানদাতা বলতেছে, যেটাই কি আপনার প্রশ্নে ছিল।
যেহেতু প্রশ্নে যা আছে আমরা প্যাসেজে তাই খুঁজে পাইছি, সো আমাদের এটা আনসার হবে হচ্ছে ট্রু। 6 নাম্বার কি বলতেছে, ট্যুরিজম কন্ট্রিবিউটস ওভার 6% অফ দ্য অস্ট্রেলিয়ান গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। সো চলেন দেখি যে আসলে 6% কন্ট্রিবিউট করতেছি কিনা অস্ট্রেলিয়ার গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট মানে কি, যে পরিমাণ খাদ্য বা প্রোডাক্ট ওই দেশে উৎপন্ন হয় অ্যানুয়ালি, সেটাকে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বলা হচ্ছে। চলেন দেখি 6% কন্ট্রিবিউট করে কিনা অস্ট্রেলিয়াতে। সো আমাদের পার্সেন্টেজটা আর কি লাগবে, এটাতে বলছিল যেটা হচ্ছে 7% টোটাল ইয়ের এমপ্লয়ারের 7% হচ্ছে জাস্ট এখানেই আছে। অস্ট্রেলিয়ার কোনো মেনশন, ওকে, কোথাও অস্ট্রেলিয়া 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 নো, পুরোটা খুঁজে ফেলছি, অস্ট্রেলিয়া নাই। অস্ট্রেলিয়া আর এত দূরে আসার কথা না। সো আমরা এটাকে কি দিতে পারি, আমরা এটাকে নট গিভেন দিতে পারি। ঠিক আছে, যে 6% গ্রোস প্রোডাক্টের কন্ট্রিবিউট করে এইরকম কোনো ইনফরমেশন আমাদের নাই, সো নট গিভেন। অ্যাপ্রোচটা ভালো করে দেখেন যে আমি কীভাবে করতেছি, আমি কোন জিনিসটাকে আমি টার্গেট করতেছি, কোন জিনিসটাকে খুঁজতে যাইতেছি, এবং যে জিনিসটাকে খুঁজতে যাচ্ছি সেটাকে আমি কীভাবে ফাইন্ড আউট করতেছি। ট্যুরিজম হ্যাজ আ সোশ্যাল ইম্প্যাক্ট বিকজ ইট প্রমোটস রিক্রিয়েশন। সো এখানে বলতেছে যে ট্যুরিজমের সোশ্যাল ইম্প্যাক্ট আছে কারণ এটা রিক্রিয়েশনটাকে প্রমোট করে। সো চলেন আমরা জাস্ট এই জিনিসটাই খুঁজবো যে প্রমোট করে কিনা রিক্রিয়েশনটাকে, এবং এই জন্য এটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে কিনা, নাকি অন্য কিছু একটা প্রমোট করে যার কারণে এর সোশ্যাল ইম্প্যাক্ট আছে, নাকি হচ্ছে এই টাইপের কোনো ইনফরমেশনই দেওয়া নেই। সো আমরা হচ্ছে আবারও হচ্ছে সি নাম্বার প্যারাগ্রাফেই ব্যাক করি। সো সি নাম্বার প্যারাগ্রাফেই কেন আমি এখানে আসছি, সি নাম্বার প্যারাগ্রাফটা আবারও বলতেছি, যখন আমি এটা সলভ করতেছিলাম তখন আমি জিনিসগুলো পাইছি। সি নাম্বার প্যারাগ্রাফটাতে আপনার হচ্ছে এই যে সোশ্যাল ইম্পর্টেন্স নিয়ে কথা বলতেছিল, ইকোনমিক এবং সোশ্যাল ইম্পর্টেন্স। এখন মনে রাখবেন যে একটা প্যারাগ্রাফে যে জিনিসটা কথা বলে, যে জিনিসটা নিয়ে, ওই কথাটা অন্য কোনো প্যারাগ্রাফে আর কিন্তু কখনোই থাকে না। সো আমাদের যেহেতু সোশ্যাল ইম্পর্টেন্স বা সোশ্যাল ইম্প্যাক্টই দরকার ছিল, সো দ্যাট মিনস আমার যে প্যারাগ্রাফে সোশ্যাল ইম্পর্টেন্স নিয়ে কথা বলতেছিল আমি সেই প্যারাগ্রাফে আসবো। ওকে, সো এখন চলেন এতটুকুর মধ্যে খুঁজি আছে কি না। কী যেন লাগতো আমাদের, যে হচ্ছে রিক্রিয়েশনকে প্রমোট করে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার সোশ্যাল ইম্প্যাক্ট আছে। তো এতটুকুর মধ্যে কিন্তু আমাদের খুঁজতে হবে, কারণ আপনার ট্রু ফলস নট গিভেনটা সিকোয়েন্সিয়াল, ওপর থেকে নিচ দিকে নামে, আমাদের তো হচ্ছে এইটুকু পর্যন্ত ইউজ হয়ে গেছে। সো চলেন দেখি এরকম কিছু আছে কি না, এখানে লাইনগুলো পড়ি। ওকে, আমি কিন্তু পড়তেছি, আমি জাস্ট হচ্ছে ওয়ার্ডগুলো দেখতেছি, যে জিনিসটা হচ্ছে আপনাদেরকে করতে হবে। প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন বোথ অন ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড বিকজ এক্সক্লুসিভ এফেক্ট ট্রাভেল ইমপ্রেশন অ্যান্ড সোসাইটি ইটসেলফ। সো দেখেন এখানে রিক্রিয়েশন মানে কি, রিফ্রেশমেন্ট মানে আপনাকে আপনার যেই বোরিংনেস আছে, আপনার যে ক্লান্তি আছে, এটাকে কাটিয়ে দিবে, এটাকে বলা হচ্ছে আপনার রিক্রিয়েশন বা অ্যামিউজমেন্ট যেটা আর কি। সো নাই, এই টাইপের কোনো কথাই নাই যে এটা রিক্রিয়েশনকে প্রমোট করে, দ্যাটস ওয়াই এর সোশ্যাল ইম্প্যাক্ট আছে। সো যেহেতু নাই, আমরা রেখে দিতে পারি নট গিভেন। 8 নাম্বার কী বলতেছে, টু মেইন ফিচার্স অফ দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি মেক ইট ইকোনমিক সিগনিফিক্যান্স ডিফিকাল্ট টু অ্যাস্ট্রেন। ওকে, টু মেইন ফিচার্স অফ দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি মেক ইটস ইকোনমিক সিগনিফিক্যান্স ডিফিকাল্ট টু অ্যাস্ট্রেন। তো এখানে বেসিক্যালি বলতেছে দুইটা কারণে ট্রাভেল এবং ট্যুরিজমের যে ইকোনমিক সিগনিফিকেন্স আছে এটাকে আয়ত্ত করা যায় না বা এটাকে সংগ্রহ করা যায় না। তো এই জিনিসটাও আমি হচ্ছে আগের লিস্ট অফ হেডিংটা করার সময় পাইছিলাম। এই জন্য আমি বলি সবসময় আপনারা সিরিয়ালটা মেনটেন করবেন। সিরিয়াল মেনটেন করলে প্যাসেজ 1 2-তে আপনি নিজে অনেকটুকু হেল্প পাবেন। আর আপনি যদি সিরিয়াল ব্রেক করেন, ঠিক আছে, ধরেন আপনি যদি সিরিয়াল ব্রেক করে আপনার প্রত্যেকটা প্রশ্নের জন্য ইন্ডিভিজুয়ালি, ধরেন আমরা জাস্ট অ্যাজিউম করতেছি 5 মিনিট করে সময় লাগতেছে, ঠিক আছে। আপনি যদি সিরিয়ালটা ব্রেক না করেন তাহলে দেখা যাবে যে প্রথমটা লাগবে 5 মিনিট, পরেরটা লাগবে হচ্ছে আপনার 3 মিনিট, পরেরটা লাগবে আপনার 2 মিনিট। এইভাবে হচ্ছে আপনি সিরিয়ালটা মেনটেন করলে টাইমটা ওয়েস্ট হয় না, ঠিক আছে, বরং আরও টাইমটা আপনি সেভ করতে পারেন। সো অলওয়েজ সিরিয়ালটা মেনটেন করে সলভ করবেন। তো বেসিক্যালি এই ইকোনমিক সিগনিফিকেন্সকে ক্যাপচার না করতে পারা বা হিসাব না করতে পারার কথাটা আমাদের ডি নাম্বার প্যারাগ্রাফই সম্ভবত ছিল আমি যখন এটা করতেছিলাম। হ্যাঁ, এই ডি নাম্বার প্যারাগ্রাফেই আমাদের এই টাইপের কথাবার্তা ছিল। এই লাইনটাই আপনি যদি পড়েন, হাউএভার দ্য মেজর প্রবলেমস অফ দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি দ্যাট হ্যাভ হিডেন অর obscured its economic impact are diversity and fragmentation.
সো ডাইভার্সিটি এবং ফ্রেগমেন্টেশনকেই আপনার দুইটা মেজর প্রবলেমের কথা বলতেছে অফ দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ। সো এই ইন্ডাস্ট্রিটার এই দুইটা প্রবলেমের কথা এখানে বলতেছে। আর আমি বলি বাকি পুরো প্যারাগ্রাফটাতে জানেন কী ছিল, যে আপনার এই যে ফ্রেগমেন্টেশন এবং ডাইভার্সিটি হয়েছে সেটার কারণে আপনার হচ্ছে লাইক কী পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে, কী পরিমাণ টাকা সেখান থেকে জেনারেট হচ্ছে, এগুলো ঠিকমতো হিসাব করা যায় না, ঠিকমতো হিসাব রাখা যায় না। এই কথাগুলো এই প্যারাগ্রাফটুকুতে বলা আছে। দ্যাট মিন্স এই দুইটা কারণ, এই দুইটাই হচ্ছে আপনার কারণ যার কারণে আপনার এগুলোর হিসাব রাখা সম্ভব হচ্ছে না। তো আপনি যদি আমি এইটার আগে আমি হচ্ছে আপনাদেরকে ওই ভিডিওটা আপলোড করে দেবো যেন আপনারা ভালো করে দেখে নিতে পারেন। জাস্ট যদি এখনও কনটেক্সট আপনার বোঝা লাগে, এইটার যে আগের ভিডিওটা আছে এক্স্যাক্ট আগের ভিডিওটা আপনি হচ্ছে চ্যানেলে একটা লিস্ট অফ হেডিংয়ের ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখে নিন, তাহলে কনটেক্সটটা ভালো করে বুঝে যাবেন। সো এটা হচ্ছে তাহলে ট্রু। Visitor spending is always greater than the spending of residents in tourist area. So চলেন যে দেখি যে অলওয়েজ যারা ভিজিটর তাদের স্পেন্ডিং লোকাল রেসিডেন্ট থেকে বেশি কিনা। বেশি থাকলে ট্রু, যদি আমরা খুঁজে পাই যে কম তাহলে ফলস, আর বেশি নাকি কম কিছুই যদি না পাই তাহলে নট গিভেন। তো এটাও হচ্ছে আমি ডি নাম্বার প্যারাগ্রাফেই যাব, কারণ এই ডি নাম্বার প্যারাগ্রাফেই আপনার ভিজিটররা কী পরিমাণ স্পেন্ড করে বা ওরা যে স্পেন্ড করতেছে এই টাইপের কথাবার্তার আলোচনা ছিল। যেরকম এই যে এখানে আছে, দ্য ইম্প্যাক্ট অফ দ্য স্পেন্ডিংস বাই ভিজিটর্স ক্যান ইজিলি বি ওভারলুকড অর আন্ডার এস্টিমেটেড। কেন ইজিলি ওভারলুকড এবং আন্ডার এস্টিমেটেড হয়? বিকজ এটা এতটাই ডাইভার্স, এটা এতগুলো সেক্টরে এটা বিভক্ত যে বোঝা যায় না যে আসলে কী পরিমাণ টাকা ওরা স্পেন্ড করতেছে। সো আপনি যদি পুরো প্যারাগ্রাফটা এটুকু পুরোটা পড়েন, আপনি কোথাও এরকম পাবেন না যে যারা হচ্ছে ভিজিটর আছে তারা লোকাল রেসিডেন্ট থেকে বেশি পে করে। যেহেতু বেশি পে করে নাকি কম পে করে এই টাইপের কোনো ইনফরমেশনই আমাদের দেওয়া নেই, সো আমরা এটাকে অবশ্যই আনসার করতে পারি নট গিভেন। তো এখন দেখেন একটা ট্রু হয়েছে, নট গিভেন হয়েছে, নট গিভেন হয়েছে, ট্রু, নট গিভেন, ফলস তো হয় নাই, একটাই বাকি আছে। দ্যাট মিনস এটা অবশ্যই ফলস হবে। তো চলেন এটাকে ফলস প্রমাণ করে দিয়ে আসি। ইট ইজ ইজি টু শো স্ট্যাটিস্টিক্যালি হাউ ট্যুরিজম এফেক্টস ইন্ডিভিজুয়াল ইকোনমিক্স। যে এটা খুবই সহজ ডেসক্রাইব করা যে ইন্ডিভিজুয়াল ইকোনমিক্সকে ট্যুরিজম কীভাবে এফেক্ট করে। এই টাইপের কথা আমি পাইছিলাম আমাদের পরবর্তী ই নাম্বার প্যারাগ্রাফের একদম হচ্ছে লাস্টের দিকে। হাউএভার, বিকজ অফ প্রবলেমস অফ ডেফিনেশন হুইচ ডাইরেক্টলি অ্যাফেক্ট স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টকে ডিরেক্টলি অ্যাফেক্ট করে, ইট ইজ নট পসিবল উইথ এনি ডিগ্রি অফ সার্টেনটি টু প্রোভাইড প্রিসাইজ ভ্যালিড রিলায়েবল ডেটা about the extent of worldwide tourism participation or its economic impact. সো এখানে বলতেছে যে যেহেতু ডেফিনেশনের হচ্ছে প্রবলেম আছে যেটা ডিরেক্টলি স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্টকেই এফেক্ট করে, এজন্য এটা অসম্ভব একটা সঠিক এবং প্রিসাইজ ভ্যালিড রিলায়েবল ডেটা প্রদান করা কি সম্পর্কে, এটার ইকোনমিক ইম্প্যাক্ট সম্পর্কে। সো এখানে বলতেছিল যে ইকোনমিক সম্পর্কে বা ইকোনমিক্যাল ইম্প্যাক্ট সম্পর্কে বা কীভাবে অ্যাফেক্ট করে সেটা সম্পর্কে খুব ইজিলি ডেটা শো করা যাবে, বাট ওইখানে আমরা পাইলাম যে এটা কাইন্ড অফ অসম্ভব একদম একটা পারফেক্ট ডেটা এটা নিয়ে রিপ্রেজেন্ট করা। তো যেহেতু ওইখানে পাইছি যে অসম্ভব আর এখানে বলতেছে ইজিলি পসিবল, কন্ট্রাডিক্ট করতেছে, দ্যাট মিনস এটা আমাদের আনসার হবে ফলস। সো এখন চলে আসেন প্যাসেজ 2-তে। সো প্যাসেজ 2টা কী নিয়েছিল? প্যাসেজ 2টা ছিল হচ্ছে আপনার অটম লিভস নিয়ে। এটা নিয়ে কি একটা ভিডিও আপলোড করছি নাকি খেয়াল নাই। ও হ্যাঁ, এইটুকু সলভ করছি। ভিডিওটা হয়তো বা আপনারা অলরেডি দেখছেন অথবা সামনে দেখবেন, আপলোড করব। ইট ইজ লাইকলি দ্যাট রেড পিগমেন্টস হেল্প টু প্রোটেক্ট দ্য লিফ ফ্রম ফ্রিজিং টেম্পারেচার। সো এখানে বলা আছে যে রেড লিফ যেগুলো আছে সেগুলো রেড পিগমেন্ট যেগুলো আছে, রেড পিগমেন্ট মানে কি, যারা বায়োলজি স্টুডেন্ট তারা চেনেন। পিগমেন্টস হচ্ছে ছোটো ছোটো ইয়ের মতো থাকে, দানার মতো, যেগুলো হচ্ছে কালার শো করে। সো ওই পিগমেন্টগুলো পাতাকে প্রোটেক্ট করে ফ্রিজিং টেম্পারেচার থেকে। সো পাতার ডিফেন্স মেকানিজম, ঠিক আছে, ডিফেন্স মেকানিজমটা এই ডি নাম্বার প্যারাগ্রাফে মেনশন করা ছিল। দ্যাটস ওয়াই আমি ডিতে চলে আসছি। আর আপনি লাইক আগের যে প্যারাগ্রাফগুলো সলভ করছিলেন সেখানে হচ্ছে বা আগের যে কোশ্চেনগুলো আপনি সলভ করবেন, ডিটা আপনার ইনটেক থেকে যাবে। আমি ডি বলে ই এর মধ্যে হচ্ছে ইয়ে করতেছি, যাই হোক। সো ডি নাম্বার প্যারাগ্রাফে আমরা আসি। তো দেখেন ডি নাম্বার প্যারাগ্রাফে এখানে কী বলতেছে দেখা যাক। সাম থিওরিজ অ্যাবাউট
এটা কি, এটা একটা হয়তো বা জিন অথবা একটা পিগমেন্টের নাম। এখন ধরেন আপনি এখানে এসে আটকেছেন, এখন এটার মিনিং কি আপনিও জানেন না, আমিও জানি না, কারণ এটা একটা নাম, একটা সাইন্টিফিক নাম, ঠিক আছে? তো এখানে আপনার আটকে থেকে তো লাভ নাই, জাস্ট ড্যাশ পড়ে যান। সাম থিওরিজ অ্যাবাউট ড্যাশ হ্যাভ আর্কিউড দ্যাট দে মাইট অ্যাক্ট, কারা দে, কারা যেটাকে মিন করতেছে এই পিগমেন্টটাকে, দে মাইট অ্যাক্ট অ্যাজ আ কেমিক্যাল ডিফেন্স অ্যাগেনস্ট অ্যাটাক্স বাই ইনসেক্টস অর ফাঙ্গাই, or that they might attract food-eating birds or increase our leaves tolerance to freezing. সো এখানে যে দেখুন ফ্রিজিং নিয়ে কথা বলছে, সো সে কী করতেছে, ফ্রিজিংয়ের টলারেন্সটা আরও বৃদ্ধি করতেছে। তো এখানে বলতেছে যে এই পিগমেন্টগুলো আলটিমেটলি পাতার সহনশীলতা আরও বৃদ্ধি করে দিতেছে ফ্রিজিংয়ের প্রতি, যে যতই ফ্রিজিং হোক প্রবলেম হবে না। বাট ওইখানে বলছে কি, এটা আরও উল্টো প্রোটেক্ট করতেছে ফ্রিজিং থেকে, যে ফ্রিজ হইতে দেয় না। ওখানে বলছে ফ্রিজিং থেকে প্রোটেক্ট করতেছে বা ফ্রিজ হইতে দেয় না, আর এখানে বলতেছে গাছটাকে আরও বেশি ফ্রিজ হওয়ার জন্য রেডি করতেছে। সো একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করতেছে, যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে তাহলে আমাদেরকে এটা আনসার করতে হবে ফলস। Then, the light screen hypothesis would initially seem to contradict what is known about chlorophyll. So, chlorophyll সম্পর্কে আমরা যা জানি তার সাথে লাইট স্ক্রিন হাইপোথিসিসটা কি কন্ট্রাডিক্ট করার মতো মনে হবে বা কন্ট্রাডিক্ট করবে। তো চলেন দেখি যে এই লাইট হাইপোথিসিস যেটা আছে সেটা কি আমরা যা জানি ক্লোরোফিল সম্পর্কে তার সাথে কন্ট্রাডিক্ট করতেছে নাকি হচ্ছে একই কথা বলতেছে। ওকে, সো লাইট হাইপোথিসিস যেহেতু এখানে কোটেশন দিয়ে বলা আছে, আমরা এখন এটাকে জাস্ট খুঁজে বের করব এটা কোথায় আছে। চলেন আমরা খুঁজি নাম্বার প্যারাগ্রাফে লাইট হাইপোথিসিস কোথাও আমরা স্ক্যান করতেছি, ঠিক আছে? উপর থেকে নিচে নামতেছি, নিচ থেকে উপরে উঠতেছি, উপর থেকে নিচে নামতেছি, নিচ থেকে উপরে উঠতেছি, আবার করলাম, পাইলাম না কোথাও। তারপর নাম্বার প্যারাগ্রাফ, এই যে এখানে আমার কোটেশনটা চোখে পড়ে গেছে। সো লাইট হাইপোথিসিসটা কি বলতেছে, তো এই লাইনটা বা এই প্যারাগ্রাফে কি বলতেছে চলেন আমরা হচ্ছে শুরু থেকে পড়ি। পারহাপস মানে কি মেবি, পারহাপস দ্য মোস্ট প্লজিবল সাজেশন, প্লজিবল মিনস পসিবল সাজেশন অ্যাজ টু হোয়াই লিভস উড গো টু দ্য ট্রাভেল অফ মেকিং অ্যান্থোসায়ানিনস, a pigment, a red pigment, when they are busy packing up for the winter is the theory known as the light hypothesis. It sounds paradoxical because the idea behind this hypothesis is that the red pigment is made in autumn leaves to protect chlorophyll, a light absorbing chemical, from too much light. ওকে, সো দেখেন এখানে না এটাকে প্যারাডক্সিক্যাল বলতেছে, এই হাইপোথিসিসটাকে কি বলতেছে, প্যারাডক্সিক্যাল বলতেছে। সো হোয়াট ইজ এ প্যারাডক্স, যেটা কাইন্ড অফ ইম্পসিবল, কাইন্ড অফ যেই জিনিসটা কন্ট্রাডিক্ট করে, যেটা আসলে সম্ভব না, ঠিক আছে? এরকম জিনিসকে কি প্যারাডক্স বলে। সো এখানে এই হাইপোথিসিসটাকে প্যারাডক্সিক্যাল বলতেছে। তো আমরা পুরোটা এখনও পড়ি নাই, ঠিক আছে? আমরা এই যে দেখেন এই যে এইখানে প্রশ্নগুলো আছে এগুলো যদি আমরা ঠিকঠাক মতো সলভ করে এটুকু পর্যন্ত যাইতাম, তাহলে ক্লোরোফিল সম্পর্কে যে আসলে আমরা কি জানি সেটা নিয়ে আরও বেশি ধারণা থাকতো। সো এখন যখন এই জিনিসটা আমরা পড়তাম তখন ঠিকই বুঝে যাইতাম যে আসলে এটা কি আমরা যা জানি তার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। ওকে, যেহেতু এখানে প্যারাডক্সিক্যাল বলে দিছে, সো ওইটার থিওরিতে বা ওইটার উপর ভিত্তি করে আমরা এটাকে ট্রু দিতে পারি, বিকজ প্যারাডক্সিক্যাল মিনস কন্ট্রাডিক্ট, মানে এটাকে সাজেস্ট করে আর কি। লিভস হুইচ টার্ন কালার্স আদার দেন রেড আর মোর লাইকলি টু বি ড্যামেজড বাই সানলাইট। সো দেখেন এটা ফলস হয়েছে, এটা ট্রু হয়েছে, এটা অবশ্যই নট গিভেন হবে। সো এটা কি করে দিব, চলেন এটা হচ্ছে নট গিভেনটা প্রুফ করে আসি। ওকে, কোথায় আছে, আচ্ছা এখানে দেখেন অরেঞ্জ এবং ইয়েলো কালারের কথা বলা আছে এখানে। আর এগুলো জিজ্ঞাসা করতে পারেন আপনি যে ভাই এগুলো কেন করতেছেন না, এগুলো আগে আপনার ইউজড, এই প্যারাগ্রাফগুলো আপনার আগে ইউজ হয়েছে, সেই প্যারাগ্রাফগুলোতে আপনি এই টাইপের কোনো কথা পান নাই, ঠিক আছে? অন্যান্য কালারের কোনো কথা সো এখানেই আছে, বাট এখানে কোথাও এরকম কোনো কিছু বলা নেই যে যারা অরেঞ্জ অথবা ইয়েলো কালার ধারণ করবে তারা আরও বেশি ড্যামেজড হবে রোদ থেকে। তো যেহেতু নাই, আমরা এটাকে নট গিভেন আনসার করতে পারি। অলওয়েজ সিরিয়াল মেনটেন করবেন, অলওয়েজ, না হলে কিন্তু এরকম একদম আবছা আবছা মনে হবে যে কী পড়াইতেছি কেন বুঝতেছি না। আপনি যখন সিরিয়ালটা মেনটেন করবেন তখন কোন প্যারাগ্রাফ লিখে কোন প্যারাগ্রাফে খুঁজতে হবে এটা সম্পর্কে আপনার খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে, তো তখন আপনার খুঁজতে লেট হবে না। এখন চলেন যাই আমরা প্যাসেজ 3-তে।
ওকে, সো এটা হচ্ছে কি ইয়েস নো নট গিভেন। তো এখানে 5টা আছে ইয়েস নো নট গিভেন, প্যাসেজ 3 থেকে করতেছি। মনে রাখবেন প্যাসেজ 1, 2, 3 যে ট্রু ফলস নট গিভেনগুলো থাকে করা যায় একইভাবে, বাট আপনিও জানেন আমিও জানি যে প্যাসেজ 1 যেরকম প্যাসেজ 3 কিন্তু ওরকম না। আপনি প্যাসেজ 1টা যতটা ইজিলি করতে পারবেন ট্রু ফলস নট গিভেন, প্যাসেজ 3তে আপনি ততটা ইজিলি করতে পারবেন না। আপনার আন্ডারস্ট্যান্ডিংটা একটু ইমপ্রুভড থাকা লাগবে, বাট যেইভাবে আপনি করতেছিলেন এক্স্যাক্টলি ওইভাবেই আপনি করতে পারবেন যদি আপনি আমার মতো করে করেন। ওকে, সো এখানে কি বলতেছে, ইট ইজ নাও ক্লিয়ার দ্যাট দ্য লাপিতা কুড সেল ইনটু আ প্রিভেইলিং উইন্ড। সো এখানে বলতেছে লাপিতা সম্ভবত এটা কী নিয়ে কথা বলতেছে, কারণ আমার তো কনটেক্সট নেই, আমি সম্ভবত এটা আমি কখনো সলভই করিনি। বিয়ন্ড দ্য ব্লু হরাইজন, সো লাপিতা আই থিঙ্ক দিস ইজ এ শিপ। সো এই শিপটা কি প্রিভেইলিং উইন্ডের মধ্যেও সেল করা মানে কি সমুদ্র পাড়ি দেওয়া বা সমুদ্রে হচ্ছে কী করা, জার্নি করা, এরকম মিন করে। সো না, ইট ইজ নাও ক্লিয়ার দ্যাট দ্য লাপিতা কুড সেল ইনটু আ প্রিভেইলিং উইন্ড। সো চলেন দেখি সে আসলে সেল করতে পারতো কিনা, বা এটা কি এখন ক্লিয়ার কিনা যে এটা সেল করতে পারতো, নাকি এটা এখনও আনক্লিয়ার যে সেল করতে পারতো কি পারতো না। ঠিক আছে, সো চলেন এটাকে হচ্ছে খোঁজা যাক। এটাকে কোথায় খুঁজবো? এটা যেহেতু হচ্ছে একদম হচ্ছে আপনাদের লাস্টের কোশ্চেনটাই, তো এটা করতে করতে দেখেন লাপিতার কথা এখানে আছে। ঠিক আছে, তো আমরা আগের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আপনি করতে করতে প্যারাগ্রাফ 9 পর্যন্ত আসবেন, এবং 9 থেকেই হচ্ছে আপনার এটা আনসারটা শুরু হচ্ছে ট্রু ফলস নট গিভেন। সো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে এখানে এই প্যারাগ্রাফ থেকে। আর এতক্ষণ পর্যন্ত আপনি এতটুকু পর্যন্ত আপনি অলরেডি আপনার আনসারের জন্য ইউজড হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা 9 থেকে স্টার্ট করতেছি। লাপিতা হ্যাড মাস্টার্ড অ্যান অ্যাডভান্সড আর্ট অফ সেলিং অ্যাগেনস্ট উইন্ড। সো উইন্ডের অ্যাগেনস্টে এটা সেল করতে পারতো। ওকে, অ্যান্ড দেয়ার ইজ নো প্রুফ দে কুড ডু এনি সাচ থিং। সো কোনো প্রুফই নাই কেন তারা এটা করতে পারতো। বাট ওইখানে কি বলছে যে এটা কি অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে যে কেন ওরা প্রিভেইলিং উইন্ডে, প্রিভেইলিং মানে কি লাইক ওই যে এগেনস্ট উইন্ড যেটা আর কি, বিপরীত দিকের উইন্ড। সো এখানে বলছে ক্লিয়ার, ওখানে বলছে কোনো প্রুফ এখনও নাই, এখনও প্রমাণ হয় নাই। সো যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে আমাদের আনসার হবে নো। দেন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশনস মে হ্যাভ প্লেড আ রোল ইন লাপিতা মাইগ্রেশন। সো লাপিতা মাইগ্রেশনে কোন জিনিসটা, ক্লাইমেট কন্ডিশনটা কী করছে, একটা ভাইটাল রোল প্লে করছে। চলেন দেখি লাপিতা মানে কি, দাঁড়ান তো আমি ভুলে গেছি। লাপিতা লাপিতা, এক সেকেন্ড আমি একটু পজ করতেছি ভিডিওটা। ওকে, সো লাপিতা মিন্স হচ্ছে একটা জনগোষ্ঠীর নাম আর কি, আর কিছু না। আচ্ছা, তো আমরা প্রথমে ভুল ভাবছি যে হচ্ছে এটা একটা শিপের নাম, এটা হচ্ছে একটা জনগোষ্ঠীর নাম। তো এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন তাদের মাইগ্রেশনে একটা মেজর রোল প্লে করছে। লেটস সি যে আসলে করছে কি না, নাকি করে নাই। তো এখানে যেহেতু এইটুকু পর্যন্ত ছিল, হয়তো বা পরের প্যারাগ্রাফটা কি আপনার এখানে থাকতে পারে, দেখি আছে কি না, নাকি ওপর থেকে খুঁজি। অ্যাজাম্পশন ওকে, মাইগ্রেশন নিয়ে কোনো কথা আছে কি না। ওকে, সো এই নাম্বার প্যারাগ্রাফে all the credits to human skill promotes the wind of El Nino, the same climate disruption. দেখেন এল নিনো লা নিনা, এল নিনোর কথা আপনি গত কয়েক বছর ধরে শুনতেছেন না, এল নিনো বা লা নিনা যেটা আর কি। সো এল নিনো মানে কি সম্ভবত অনেক তীব্র শীত, আর লা নিনা সম্ভবত হচ্ছে তীব্র গরম, এরকম সামথিং, বা আমি উল্টো বলতে পারি। যাই হোক, সেখানগুলো ডিসরাপশন দ্য এফেক্ট দ্য স্পেসিফিক টুডে মে হ্যাভ হেল্পড স্কেটার দ্য লাপিতা। দেখেন এখানেও এই কথাটাই বলছে যে এই ক্লাইমেট ডিসরাপশনগুলো হেল্প করছে কাদেরকে, লাপিতাদেরকে কী করতে, মাইগ্রেট করতে। এই যে তারপর আপনার হচ্ছে এল নিনো, সুপার এল নিনোর কারণে অনেক বেশি হচ্ছে উইন্ড থাকতো, এবং এই জিনিসগুলোই তাদেরকে বড় বড় ভয়েজ, সরি ফর দ্যাট আমার হচ্ছে এখান থেকে টান লেগেও বের হয়ে গেছিলো। যাই হোক, তো বড় বড় ভয়েজ বা সমুদ্র যাত্রা ওদেরকে করতে সাহায্য করতো আর কি। ঠিক আছে, সো দ্যাট মিনস ওয়েদার ক্লাইমেটটা বা এক্সট্রিম ক্লাইমেটটা যার কারণে হচ্ছে অনেক বেশি বাতাস আসতো, এবং এই বাতাসগুলোর উপরই দিয়েই তারা কী করতো, বড় বড় সমুদ্র যাত্রাগুলো করতো বা মাইগ্রেট করতো। সো দ্যাটস মিন আপনাদের এটার আনসার হবে অফকোর্স ইয়েস। দ্য লাপিতা লার্নড
টু প্রেডিক্ট দ্য ডিউরেশন অফ এল নিনো। সো এল নিনো যেই ব্যাপারটা আছে এটার ডিউরেশনটা তারা হচ্ছে প্রেডিক্ট করতে পারতো। সো এল নিনোর কথা আমরা কোন নাম্বার প্যারাগ্রাফে পাইছিলাম? আমরা পাইছিলাম হচ্ছে ওই যে আমরা যে প্যারাগ্রাফে মাত্র ছিলাম 10 নম্বর প্যারাগ্রাফে। সো এখানে ওরা প্রেডিক্ট করতে পারবে, যে টাইমের কথা বলা আছে, বাট টাইমকে প্রেডিক্ট করার কথা এই টাইপের কোনো কিছু কোথাও নাই। যেহেতু নাই, সো আমরা এটাকে আনসার করতে পারি নট গিভেন। It remains unclear why Lapita halted their expansion across Pacific, যেটা আনক্লিয়ার যে কেন ওরা তাদের অভিযানটাকে হেল্টেড করছিল। হেল্টেড করা মানে হচ্ছে থেমে যাওয়া, থামিয়ে দেওয়া, সাময়িক বিরতি এই টাইপের, ঠিক আছে। সো এটা হচ্ছে আনক্লিয়ার যে কেন তারা তাদের এক্সপেনশন বা তাদের যে অভিযানটা ছিল সেটাকে থামিয়ে দিয়েছিল। তো চলেন দেখি এটা কি আনক্লিয়ার নাকি ক্লিয়ার। এখন চলেন আমরা যদি প্যাসেজে যাই, লাস্ট প্যাসেজ, অবশ্যই লাস্ট প্যারাগ্রাফে খুঁজতে হবে। Spread themselves a third way across the Pacific, then called it quits for reasons, এই যে দেখেন কুইট করে দিছে, for reasons known only to them. সো এমন কোনো একটা কারণে যেটা শুধুমাত্র তারাই জানে। মিনস আমরা এখনও জানি না যে তারা কেন কুইট করছিল, কেন তারা থেমে গেছিলো। আর এখানেও কি এই জিনিসটাই বলছে যে এটা এখনও আনক্লিয়ার রয়েই গেছে যে কেন তারা থেমে গেছিলো। সো অফকোর্স এটা হবে নো। লাস্ট ওয়ান, ইট ইজ লাইকলি দ্যাট দ্য মেজরিটি অফ লাপিতা সেটেলড অন ফিজি। সো অধিকাংশ লাপিতা যারা ছিল তারা ফিজিতেই সেটেল হয়ে গেছে। ফিজি কি একটা ছোট্ট আইল্যান্ড, একটা দ্বীপের মতো। সো ওই ফিজিতেই ওরা সেটেল হয়ে গেছে। চলেন দেখি এই টাইপের কিছু আছে কিনা, না অন্য কোথাও সেটেল হয়েছে নাকি অধিকাংশ না বরং অল্প সংখ্যক সেটেল হয়েছে। ওকে, ফিজির কথা এখানে বলা আছে। অ্যান্ড ইন দেয়ার র্যাপিড মাইগ্রেশন ইস্টওয়ার্ড দে এনকাউন্টার্ড hundreds of islands, more than 300 in Fiji alone. সো এখানে জাস্ট বলছে যে তারা অনেক অনেক আইল্যান্ড খুঁজে পাইছে, যার মধ্যে 300 আইল্যান্ডই কোথায় ছিল? ফিজিতে ছিল। সো বাট এখানে কোথাও এরকম বলে নাই যে ওরা ফিজিতে কি সেটেলড হয়ে গেছে, ওরা ফিজিতে থাকা শুরু করে দিছিল। ওকে, সো যেহেতু নাই দ্যাট মিনস এটা নট গিভেন। তো এই হচ্ছে ব্যাপার। এরকম করে ঠান্ডা মাথায় কি লাগবে, কি পাইলে ট্রু হবে, কি পাইলে ফলস হবে, আর কি পাইলে ট্রু হবে, কি পাইলে ফলস হবে, দুটোর একটাও পান নাই, দ্যাট মিনস নট গিভেন হবে। এই হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন করার বেস্ট অ্যাপ্রোচ। আপনি এরকম করে তো করতে পারেন, দেখা যাবে আপনি যে কোনো ক্যামব্রিজের যে কোনো টেস্ট, মক টেস্ট, মেন এক্সাম সব জায়গায় এটি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।